আজকে একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস ওয়াইজ এবং টেকনিক্যালি কিভাবে আমরা তার এন্ট্রি নিতে পারি একটা কোম্পানির ব্যাপারে আমরা ডিসকাশন করব। তার নাম হচ্ছে টাইম টেকনোপ্লাস্ট। তো আমরা যখনই কোনো একটা স্টক সিলেক্ট করি, আমরা তখন স্টকটা স্টোরিতে সিলেক্ট করি যে দু ধরনের ইন্ডাস্ট্রি হয়, একটা সানসেট ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ স্টক সিলেকশন যখন সব স্টকই ভালো থাকে, আর একটা হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। তো সানসেট ইন্ডাস্ট্রিজ যেগুলো স্ট্যাগনেন্ট এই মুহূর্তে, যেগুলো ভালো করতেও পারে ভালো নাও করতে পারে। হুম। আর এফএমসিজি কোম্পানিজ, আমি বলছি না এফএমসিজি কোম্পানি ভালো করবে না, কিন্তু এদের গ্রোথ একটা জায়গায় স্ট্যাগনেন্ট থাকবে। আর কিছু কোম্পানি থাকে যেরকম হচ্ছে আইটি কোম্পানিজ। পোস্ট কোভিড এরাতে আইটি কোম্পানি যত বুম করছিল, এর আগে আমরা নেক্সট 10 ইয়ার্স এই বুমটা এক্সপেক্ট করছিলাম, কিন্তু পোস্ট কোভিড এরাতে একটা বুম চলে আসে পুরো আইটি কোম্পানিজ এর জন্য। ঠিক সেরকম সানরাইজ ইন্ডাস্ট্রি চুজ করতে গেলে সেই ধরনের ইন্ডাস্ট্রি চুজ করতে হবে যেই ইন্ডাস্ট্রি গুলো আমাদেরকে প্রবলেম সলভিং এ কাজে লাগবে। যেমন কোভিড এর আগে আমরা কখনো এক্সপেক্টই করিনি, যদি কোভিড এ থাকতো এবং ইন্ডিয়া আজ থেকে 10-15 বছর পিছিয়ে কোভিড হয়েছে, তাহলে আমরা তখন ভাবতেই পারতাম না যে আমরা জোম্যাটো বা বিগ বাস্কেট বা কোনো জায়গা থেকে অর্ডার করব বা উবেরে করে কাউকে হসপিটালে নিয়ে যাব বা কোথাও আমরা নিজেরা বেরোবো। পুরোটাই হচ্ছে আইটি রিভলিউশনের জন্য হয়েছে। তার জন্য আইটি কোম্পানিজদের প্রচুর প্রজেক্ট বেড়েছে। এবং আহ, আমরা যদি একটু নিজেরা রিসার্চ করে, আমরা অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা শুধুমাত্র বেসড অন প্রতিদিন কেউ 10টা 15টা স্টক বলে যাচ্ছে স্টক মার্কেট, মানে ইউটিউবে বা ডিফারেন্ট চ্যানেলে। তো আমরা তার পিছনে সঙ্গে সঙ্গে ইনভেস্ট করে দিই। আমাদের জানা উচিত আমরা সেই স্টকটাতে কেন ইনভেস্ট করছি। যদি প্রপার এক্সপ্লানেশন কোনো একটা ডোমেন থেকে পাই, তারপরে যদি আমি নিজে অ্যাডিশনাল একটু এফোর্ট দিই, কেউ আইডেন্টিফাই করে দিল, দেন আমি আর একটু অ্যাডিশনাল, কারণ যে আইডেন্টিফাই করে সে প্রপার রিসার্চ করে তারপরে বা তার নিজের কনভিকশন দিয়ে সে করে, তার জন্য করে, এবং সেটা একটা প্ল্যাটফর্মে সে নোট করে রাখতে পারে বা কনভে করতে পারে। এবার ফার্দার যে যখন নেবে, সে যদি সেই স্টোরিটাতে নেয়, সেই স্টোরিটাতে তার নেওয়া উচিত যে আমি সেখানে যাব কিনা, বা একটা একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে সিলেক্ট করতে হয়। আমি এই স্টকটা না 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 নিলাম, আমি অন্য একটা স্টক কিভাবে নিতে পারি। আমি রিসেন্টলি মির্জা ইন্টারন্যাশনালের কথা বলেছিলাম 50-55 এর সময়। তো মির্জা ইন্টারন্যাশনাল এখন 160 এরকম আছে। তো আমরা মির্জা ইন্টারন্যাশনাল, আমার রেকমেন্ডেশনের রিজনটাই ছিল, রেকমেন্ডেশন বলবো না, জাস্ট আমি মির্জা ইন্টারন্যাশনাল স্টোরিটার ব্যাপারে যা কেন আমার মির্জা ইন্টারন্যাশনাল মনে হয়েছিল। মির্জা ইন্টারন্যাশনাল আমার সিলেক্ট করার ফার্স্ট রিজন হচ্ছে যে মির্জা ইন্টারন্যাশনাল হচ্ছে একটা সেকেন্ড প্লেয়ার। কিরকম সেকেন্ড প্লেয়ার? যখন আমরা কোনো জামা বা প্যান্ট কিনতে চাই, ওখানে আমরা কোনো আহ প্যান্টালুন্সে গেলাম, প্যান্টালুন্সে গিয়ে দেখতে পারি একটা ব্র্যান্ড রয়েছে যার প্রাইস হচ্ছে 5000 রুপিস, হোয়াইট কালারের একটা শার্ট। আরেকটা হোয়াইট কালারের শার্ট রয়েছে, যে কোনো ব্র্যান্ডেরই হোক, সেটার দাম হচ্ছে 1000 রুপিস। এবার আমি যদি 5000-এর টার্গেটেড কাস্টমার না হই, যে আমার 5000 আমি শার্ট নিতে পছন্দ করছি না বা আমার অতটা এবিলিটি নেই, আমার বাজেট 1000, তো আমি যদি মনে করি যে না ঠিক আছে 1000-এর শার্টটাও একেবারে সেম না হলেও, ব্র্যান্ডেড প্রিমিয়াম না হলেও কোয়ালিটি ওয়াইজ ভালো, তো আমি 1000-এরটা নেব। ঠিক সেরকম যখন স্টক মার্কেটে কোনো একটা স্টকের প্রাইস অনেক বেড়ে যায়, সেই কম্পিটিটর গ্রুপে শেয়ার মানে যারা ইনভেস্ট করে তারা ফাইন্ড আউট করে সেই জোনে কারা কারা রয়েছে, মানে কোন কোন কোম্পানি রয়েছে। যেমন বাটার যদি আমি দেখি, বাটা, হ্যাঁ, বাটার প্রাইস রয়েছে মোটামুটি 1700, 1600-1700 এই জুলাই থেকে এখানে রয়েছে, অনেকটা উপরে উঠে গেছে। তো 1700 থেকে 2200 অব্দি গেছিল, 400-500 রুপিস গেছিল। রিল্যাক্সও, মোটামুটি 1100 এরকম জায়গার থেকে 1300 গেছে।
তো এই দুটো শেয়ার মোটামুটি 1100 1300 করছিল, তারই একজন কম্পিটিটর, মানে সেই 1000 টাকার একটা শার্ট, সেটা তখন ছিল হচ্ছে ঠিক এরকম সময়, আগস্ট জুলাই এই টাইমটাতে 59 55। তখন অনেকে সিলেক্ট করে তার সেকেন্ড কম্পিটিটরকে, যারা মার্কেটে তাদের কিছুটা শেয়ার হলেও এরা আস্তে আস্তে হিট করছে। তো এবং প্রাইসও কম আছে, তখন বাইং কোথায় হবে? 5000 এর শার্ট তখন কেউ কিনছে না, তখন 1000 এর কিনছে। এবং সেই 1000 এর শেয়ারটি যদি ডিমান্ড বাড়ে তাহলে তাদের সেলস, মানে প্রাইস বাড়বে। তো সেটাই আমরা এখানে দেখি, যে প্রাইস যখনই ডিমান্ড ইনক্রিজ করে, সবাই যখন এখানে চলে আসে, কারণ স্মার্ট মানি যখন মুভ করে এখানে, সঙ্গে সঙ্গে এর প্রাইসটা উঠে যায়। ফান্ডামেন্টাল তো কোম্পানিটার কি আছে সেই অ্যাসপেক্টটা রয়েছেই, কিন্তু আমার এইটা ছিল লজিক মির্জা ইন্টারন্যাশনাল শেয়ার করার জন্য। ঠিক সেরকম কিছু কোম্পানি আছে যারা প্রক্সি প্লেয়ার্স। কিরকম প্রক্সি প্লেয়ার্স? আমরা যখন একটা বাড়ি কিনি, আমরা তখন বাড়িতে ফার্স্টে পারচেস করি কি, রেডিমেড ফ্ল্যাট আসে না কখনো, সেটা একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রসেস। 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 1 ইয়ার্স, হোয়াট এভার ইট ইজ, মানে এই একটা প্রজেক্ট কমপ্লিট হবে। তো প্রজেক্ট কমপ্লিট হতে গেলে ফার্স্টে সিমেন্টের বিক্রি হবে, ইটের বিক্রি হবে, লোহার বিক্রি হবে, রঙের বিক্রি হবে, তারপর মার্বেলের বিক্রি হবে, পাইপসের বিক্রি হবে। দেন আমি গিয়ে আমার বিল্ডারকে টাকাটা দেবো, পার্ট বাই পার্ট দেবো। তো প্রত্যেকটা জিনিসের যেরকম রিয়েলাইজেশন হবে, কিন্তু বিল্ডার যখন প্রজেক্টটা হাতে নেবে, বিল্ডার কিন্তু কন্টিনিউয়াস সেই প্রজেক্টের একটা ভলিউম গ্রোথ তাকে কিছুটা নিয়েই রাখতে হবে, এই পাইপ ফিটিংস, রং, এগুলো। এবং তার রিয়েলাইজেশন তার প্রজেক্টের সাথে সাথে যেরকম টার্মস এন্ড কন্ডিশন তার পেমেন্টস এর থাকবে, সেই অনুযায়ী হবেই। তো এটাতে বড় কোম্পানির, যারা আর কি পাইপস এর কোম্পানি, তারা তো তার ডিস্ট্রিবিউটর বা যারা আহ, যাদেরকে প্রোভাইড করে, তারা কি টার্মস এন্ড কন্ডিশনে কাজ করছে সেটা আলাদা, কিন্তু তারা কিন্তু একসাথে একটা পেমেন্ট ইন অ্যাডভান্স পেয়েই যাচ্ছে। কারণ প্রজেক্ট কমপ্লিট হচ্ছে আফটার 3 ইয়ার্স, কিন্তু তার সিমেন্ট, দেন তারপরে পাইপস, মার্বেলস, এগুলোর কন্টিনিউয়াস প্রসেসে প্রজেক্ট হ্যান্ডওভারের 5 6 মাস 1 বছর আগে থেকে কিন্তু এটার বিক্রি শুরু হয়ে যাচ্ছে। তো প্রক্সি প্লেয়ারদের বিক্রি সবসময় আগে হয়। তো তার জন্য রিয়েল এস্টেট প্রজেক্টের আগে আমাদের দেখতে হবে প্রিন্স পাইপ, অ্যাস্ট্রাল পাইপ, এরা কিভাবে গ্রো করেছে। কারণ এই পাইপ ফার্স্ট আসে 1980 to 1990, লোহার পাইপ ছিল। তো লোহার পাইপ থেকে তারপরে মানুষ এগ্রিকালচারে ইউজ করতো, সেখান থেকে চলে আসে না আমরা লোহার পাইপ ইউজ করব না, এটাকে আমরা পিভিসি প্লাস্টিক পাইপে। এবার তারপরে রিভলিউশন হতে থাকে কন্টিনিউয়াস, যে হিট রেজিস্ট্যান্স হতে হবে। তো হিট রেজিস্ট্যান্স যখন হয়, তো হিট রেজিস্ট্যান্সের সাথে সাথে আরো কিছু ফাঙ্গাল, আহ জানে, যাতে স্লিপ করে বেরিয়ে যায়, ফাঙ্গাস যেন না থাকে। হ্যাঁ, কন্টিনিউয়াস জল যাচ্ছে। তারপর হিট রেজিস্ট্যান্স আগে 40 ডিগ্রি ছিল, তো 45 ডিগ্রি, 50 ডিগ্রি। ট্যাঙ্ক, যেটা ওভারের ট্যাঙ্ক গুলো থাকে, সেগুলোর যত আরো রেজিস্ট্যান্স হয়, প্লাস্টিক যেন তার আহ ইলাস্টিসিটি তার বাড়ে। তো সে সবকিছু মিলিয়ে অনেক কিছু রিভলিউশন হয়, এবং সেই ওয়াইজ এই ইন্ডাস্ট্রি আরো অনেক প্রোগ্রেসের দিকে যাচ্ছে, পিভিসি পাইপের ইন্ডাস্ট্রি। ঠিক সেরকমই একটা ইন্ডাস্ট্রি হচ্ছে যেটাতে অনেক রিভলিউশন হচ্ছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যারা যারা কাজ করছে। তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ যারাই করবে, যে 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 কোম্পানি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ করবে, সেটা হতে পারে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, সেটা হতে পারে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে, সেটা হতে পারে প্লাস্টিক রিলেটেড নিয়ে। আজকে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে টাইম টেকনোপ্লাস। এবং এই কোম্পানিটা, এখন যদি এই চার্টটা দেখি, দেখে মির্জার মতনই লাগছে, শুধু আমাদের টেকনিক্যালি বলতে গেলে এই মুভমেন্ট গুলো পেন্ডিং আছে। তো এই মুভমেন্টটা আমাদের পেন্ডিং আছে।
স্টকটার মধ্যে। আমি বলছি না এটাই হবে, এটা তখনই হবে যখন কোম্পানিটা টার্ন হবে। কোম্পানিটা কাজ করে হচ্ছে পলি নিয়ে, পলি মানে প্লাস্টিক নিয়ে। তো প্লাস্টিকে এরা মেইনলি একটা কেমিক্যালের প্রক্সি কোম্পানি। বাল্ক যে কন্টেনার হয় একটা কোম্পানি, যেমন আমরা যদি চা খাই, আমি লাউ পলার কথা বলেছিলাম আমাদের গ্রুপে, যে লাউ পলাতে কেন একটা মাল্টিব্যাগার, কারণ আমরা চা খেলে আমি কিসে খাবো, কাপ লাগবে, উইদাউট কাপে তো আমরা চা খাবো না। ঠিক সেরকম প্রক্সি মানে হচ্ছে যেটা আমরা ইগনোর করতে পারি কিন্তু যেটা না হলে আমাদের চলবে না। মানে আমরা অ্যাজ অ্যান ইনভেস্টর ভাবতেই পারি যে টাটা মোটরস অনেক বড় একটা কোম্পানি, তো টাটা মোটরস অনেক বেশি দাম হবে, কিন্তু গ্রো করবে এমআরএফ টায়ার। তো এই ধরনের যারা এভিয়েশনে টায়ার্স এর ইউজ হয়, ঠিক সেরকম আঠার কোম্পানি ফেভিকল, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, ইগনোর করবে সবাই যে গ্রো করতে পারে না। ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এশিয়ান পেইন্টস, এর কোনো কম্পিটিটর হয় না। যে যে কোম্পানি আমরা যদি রং করাই আর কন্টিনিউয়াস করাবো 3 বছর 4 বছর বাদে, কত ডেভেলপমেন্ট বাকি আছে, তো এই কোম্পানি কন্টিনিউয়াস গ্রো করতেই থাকবে একটা ডিসেন্ট পেসে, কারণ অলরেডি সে গ্রো করে গেছে, এখন অনেকে জানে। সেরকম একটা কোম্পানি যে টাইম টেকনোপ্লাস কাজ করে হচ্ছে বাল্ক কন্টেনার নিয়ে। এখন আমাদের ইন্ডিয়াতে প্রচুর কেমিক্যাল নিয়ে কাজ হচ্ছে। চায়নাতে যেহেতু এখন অনেকেই বিজনেস ট্রেড বেরিয়ে চলে এসছে, চায়নার থেকে অনেক গ্লোবালি কেউ আহ, অতটা ফ্রেন্ডলি নয়, এবং তারা, চায়না গ্লোবাল লিডার হলো কেমিক্যালে, এখন ইন্ডিয়াও চাইছে সেই মার্কেট শেয়ারটাকে এই সুযোগে ঠিকঠাক মতো করে অপরচুনিটিতে কনভার্ট করার জন্য। তো ইন্ডিয়া নিজেরা প্রোডাকশন করা স্টার্ট করে দিয়েছে, এবং প্রোডাকশন করতে গিয়ে প্রচুর কন্টেনারের ইউজ হবে। সেই কন্টেনার ইউজের 60% মার্কেট শেয়ার টাইম টেকনোপ্লাস্টে রয়েছে। এটা অল ওভার মানে ওয়ার্ল্ডে 11 কান্ট্রিজের প্রেজেন্স রয়েছে, এবং টোটাল লোকেশন ওয়াইজ ইনক্লুডিং ইন্ডিয়া, এবং যেখানে 9টা কান্ট্রিতে তারা লিডার। এরা সিএনজি যে বাস হয়, সেই গ্যাসের যা যা প্রোডাক্টস আছে সিএনজি, মানে এখন যেরকম পিভিসি ইভিসি পাইপে গ্যালাভানাইজড আয়রন থেকে যেরকম আমাদের এটা পিভিসি ইভিসি তে কনভার্ট হয় প্লাস্টিক পাইপে, সেরকম আমাদের যে গ্যাসের সিলিন্ডার গুলো বা সিএনজি গ্যাসের যে ট্যাঙ্ক গুলো, সেগুলো সব প্লাস্টিকের। তো বাসে যেগুলো ইউজ হবে সেগুলো পুরো সাপ্লাই এর অর্ডার গভর্নমেন্টের থেকে এরা পাচ্ছে। তো এরা এরা মনোপলি কোম্পানি, 60% শেয়ার। যদি যে কটা কেমিক্যাল কোম্পানিকে এরা প্রোভাইড করবে এদের জেরিকেন্স কন্টেনার গুলো, তো আমরা যদি এদের প্রোডাক্ট গুলোকে দেখে নিই, প্রোডাক্টস, এদের কোম্পানি যারা কাস্টমার রয়েছে সব কেমিক্যাল কোম্পানি, এল&টি, গোদরেজ, হ্যাঁ, পিডিলাইট কিসের জন্য কন্টেনার ইউজ করবে? আঠার জন্য। সব এদের থেকে নিচ্ছে। তো সব কটা কোম্পানি, আদিত্য বিড়লা, ভারত পেট্রোলিয়াম, অশোক লেল্যান্ড, যারা যারা নিজেদের ট্যাঙ্কে ইউজ করার জন্য, অটোমোবাইল সেক্টর, প্যাকেজিং, হ্যান্ডলিং সেক্টর, তারা প্রত্যেকে কম্পোজিট আইবিসি, ইন্টারমিডিয়েট বাল্ক কন্টেনার এক্সপোর্ট করবে ইন্ডিয়া। যখন এক্সপোর্ট করবে তখন বাল্ক কন্টেনারের রিকোয়ারমেন্ট থাকবে শিপিং এর জন্য। তো সেগুলো ইউজ হবে আইবিসি তে, কম্পোজিট সিলিন্ডার, মক্স ফিল্মস ঢেকে দেওয়ার জন্য, যাতে সেগুলো ফুটো না হয়, জল না পড়ে, তো এই ধরনের ফিল্মস তৈরি করছে। ড্রামস কন্টেনার, জেরি ক্যানস, কনিপ্যাক পেলস, এইচডিপি পাইপস, ডিডব্লিউসি পাইপ, হ্যাঁ, এনার্জি স্টোরেজ ডিভাইস, রেইন ফ্ল্যাপস, ফুয়েল ট্যাঙ্কস, ম্যাটস, ডিউরোম্যাট যেটা এদেরই ব্র্যান্ড, অক্সিজেন সিলিন্ডার, সবকিছু এই ধরনের প্রোডাক্ট এরা তৈরি করছে। যেই প্রোডাক্টগুলোর ইন ফিউচার ডিমান্ড আরো আরো বাড়বে, যত মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট, মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে কেমিক্যাল কোম্পানিগুলো গ্রো করবে, যত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ হবে, তত আমাদের এই ধরনের কোম্পানির আমরা গ্রোথ দেখতে পারবো। গ্রোথ দেখলে আমরা আর্নিং পার শেয়ারে আমরা এই রিফ্লেকশন পাবো। আর্নিং পার শেয়ার, অপারেটিং প্রফিট মার্জিন, যখনই কোনো একটা কোম্পানির ইনক্রিজ হয় উইথ ডিক্রিজ ইন বরোয়িংস, তখন আমরা দেখতে পাবো যে এই কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গাতে
পৌঁছে যাচ্ছে ভ্যালুয়েশন ওয়াইজ। এখন স্টকটা জাস্ট পি 10.4 এ রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি ডিসেন্ট রয়েছে বা বিলো অ্যাভারেজ রয়েছে, যার জন্য এখনো ভ্যালুয়েশন পাইনি। যদি প্রফিট অ্যান্ড লসে যাই, দেখবো যে কন্টিনিউয়াস গ্রোথ থাকে। একটা স্মল বা মিড ক্যাপ কোম্পানিতে আমরা সবকিছু ভালো দেখবো না। সেটা আস্তে 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 আমরা দেখবো আনভিল মানে বেরিয়ে আসছে যে কন্টিনিউয়াস তারা কিছু ইমপ্রুভমেন্ট করছে, এবং ইমপ্রুভমেন্ট করে তাদের সেটা ফিনান্সিয়ালি রিফ্লেক্ট হবে। এখন এটা একটা গ্রোয়িং স্টেজের কোম্পানি, এবং এই কোম্পানিটা খুব প্রমিসিং, প্রবলেম সলভিং একটা কোম্পানি, এবং ডিমান্ড রয়েছে। মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য যে প্লাস্টিক প্রোডাক্টস এর ইউসেজ, যে রিসাইক্লিং এর কনসেপ্ট, সেটাকে প্রমোট করছে। 60% শেয়ার রয়েছে। হ্যাঁ, এবার রিসাইক্লিং এর কনসেপ্টে আমরা রিপ্লেস করছি একটা প্রোডাক্টকে। লোহার সিএনজি যে গ্যাসগুলো হয়, সিলিন্ডার, সেগুলোকে রিপ্লেসমেন্ট হবে ইন ফিউচারে। যেরকম হয় পিভিসি পাইপ এসছে, সেভাবে ধীরে ধীরে এইগুলোর ইন্ট্রোডাকশন হবে। ইন্ডাস্ট্রিয়াল ইউজও রয়েছে, তার সাথে সাথে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ইউজও আমরা দেখতে পাবো। এছাড়া সেলস এর গ্রোথ রয়েছে, 14-15% মার্জিন রয়েছে, ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। লাস্ট 2 ইয়ার্স ধরে ইনভেস্টরদের একটা ভালো ডিসেন্ট রয়েছে, এখানে এফআইআই দের এক্সপোজার ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, ওভারঅল আমি স্টোরিটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, যে এই কোম্পানিটা এখন একটা ঠিক জায়গাতে রয়েছে। হতে পারে এখান থেকে 10-15 রুপিস এর কারেকশন হতে পারে। আমাদের দেখতে হবে কোম্পানিটা গ্রো কিভাবে করছে, কিন্তু এই কোম্পানিটা একটা খুব আন্ডার ভ্যালুড কোম্পানি। যদি এরা ভালো করে, পরবর্তীকালে একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারে। তো এই অবধি রইলো। আর আমি এই কোম্পানিটাতে মোটামুটি এক্সপেক্ট করছি, যদি ঠিক অ্যাজ পার মাই এক্সপেকটেশন এই কোম্পানি করে, 200 রুপিস যেতে পারে। বাট ডেফিনেটলি নিজেদের নিজেদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ নিজেরা আলাদা করে নিতে হবে। ওকে, থ্যাংকস।